আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস কালকে আমি বলিনি, ভুলে গেছিলাম একটা কেস স্টাডি। এটা লাক্সের ওপর, ঠিক আছে? আগের দিন যেমন কালকে যেমন বলেছিলাম পোলিও আর ক্যাডবেরির ওপরে, ঠিক আছে? ক্যাডবেরি নিয়ে বলেছিলাম, ক্যাডবেরিতে কেন বয়স্ক লোকদের নেয়। আজকে বলছি লাক্সের একটা কেস স্টাডি আমাদের পড়িয়েছিল, তো ওটা তোমার সাথে শেয়ার করছি। লাক্সের কি হয়েছিল, আহ, লাক্স অনেক পুরনো কোম্পানি, ঠিক আছে? লাক্স অনেক পুরনো কোম্পানি, এবং লাক্সে তোমরা যদি নিজেরাই যদি দেখো ভালো করে, লাক্স কিন্তু খুব জনপ্রিয় সাবান। লাক্সকে চেনে না ভারতবর্ষে এরকম লোক প্রায় নেই, তাই না? লাক্স সাবানকে চেনে না বা ইউজ করি না এরকম লোক প্রায় নেই। তো কি হয়েছিল, 2000 সাল পর্যন্ত লাক্সের শেয়ার বেশ বাড়ছে, মানে সাবানের যে মার্কেট শেয়ার আছে পুরো আমাদের ইন্ডিয়াতে, সেখানে লাক্স একচেটিয়া খেলে। ওখানে একচেটিয়া লাক্সের বিজনেস। তো লাক্স ভালোভাবেই উঠছে। 2000 সাল বা 2000 সালের একটু আগে ওরা দেখছে যে আর বাড়ছে না। মানে হয় একটা ওই ধরো পুরো সাবান ইন্ডাস্ট্রির মধ্যে 40% হয়তো লাক্সের আন্ডারে। তো লাক্স তারপর ওই সময় দেখছে যে 40%, 41, 42, 41 এরকম ভাবে ঘোরাফেরা করছে, মানে আর বাড়ছে না। দেখো লোক সংখ্যা তো ভারতবর্ষে বীভৎস হারে বাড়ছে, তাই না? খুব ভালো গ্রোথ লোক সংখ্যার হিসাবে। তো সেই হিসাবে সাবানেরও গ্রোথ হয় বেশি, মানে সাবানের গ্রোথ হওয়া উচিত। মানে যত লোক বাড়বে তত মানুষ সাবান কিনবে বেশি, এটা তো নর্মাল সায়েন্স বলে। বাট লাক্সের গ্রোথ সেই অনুযায়ী বাড়ছে না, একটা নির্দিষ্ট জায়গায় যে থমকে আছে, ওই জায়গা থেকে উঠছে না। লাক্স কোম্পানি, ওরা তো মার্কেটিং এ তোমরা নিজেই দেখেছো লাক্সে কত অ্যাড থাকে। অ্যাড নিয়ে ওরা কোনো কঞ্জুসি করে না করছে না। ওরা লাক্স কোম্পানি ভেবে পাচ্ছে না যে কি হলো, আর কেন মার্কেট শেয়ার বাড়ছে না। ওই 42, 3 বার যাচ্ছে, আবার 41, 40, এইভাবে এইখানেই ঘোরাফেরা করছে। ওরা কি করলো, ওরা সার্ভে করলো। সার্ভে কি হয়, সার্ভে জিনিসটা কি কেউ বলতে পারবেন? সার্ভেতে আমরা কি দেখি বা কি বুঝি, কেউ বলতে পারবে সার্ভে জিনিসটা কি? হ্যাঁ স্যার, বাড়িতে বাড়িতে যে সার্ভে করতে আসে, যে এই কোম্পানির জিনিস আপনি ব্যবহার করেন কিনা, তারপর তার আহ করলে ভালো হয় বা এইরকম টাইপসের কিছু। আচ্ছা, সার্ভে বলতে স্যার হ্যাঁ, ওই প্রত্যেকের সাথে যোগাযোগ করে সেই সংস্থা সম্বন্ধে ওয়াকিবহাল করা, কিংবা তারা কতটা জানে সে সম্বন্ধে জানা। আচ্ছা, আমি ঠিক আছে, ঠিকই বলেছো তুমি। একটু একটু আমি বলছি অ্যাকচুয়ালি আমার সার্ভে করার জন্য কোম্পানি রয়েছে আমাদের ভারতবর্ষে, সার্ভে করার জন্য অনেক প্রাইভেট কোম্পানি রয়েছে। তো লাক্স কি করেছে, লাক্স এরকম কিছু একটা কোম্পানিকে সার্ভে করতে দিয়েছে যে তোমরা সার্ভে করে আমাদেরকে বলো যে কি জন্য, কি কারণে আমাদের মার্কেট শেয়ার বাড়ছে না। একটা নির্দিষ্ট জায়গায় থমকে আছে, এমন না যে বিপক্ষ কমে আসছে, এরকম কিছু না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থমকে আছে আর বাড়ছে না কেন। তো সার্ভে ওরা কিভাবে করে, ধরো ভারতবর্ষ তো বিশাল বড় দেশ, ওখানকার কিছু নির্দিষ্ট 4-5টা শহর করে বেছে নেয়। ধরো কলকাতা, তারপরে মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, এরকম 4-5টা শহর ওরা বেছে নিয়েছে। এখন শহরে ওরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ওরা র্যান্ডমলি জিজ্ঞাসা করে, হয়তো কারোর বাড়ি যে বা হয়তো চৌমাথা মোড়ে বা যেখানে খুব লোক দিয়ে আনাগোনা, র্যান্ডম লোক দিয়ে আনাগোনা, সেখানে দাঁড়িয়ে তোমাকে জিজ্ঞেস করছে, ম্যাম আপনার সাথে কি সময় হবে, আমরা একটু কথা বলবো আপনার সাথে। এরকম কলকাতার দিকে অনেক সময় হয়, তোমাদের দিকেও হয় কিনা জানি না, কোনো সময় পেয়েছে কিনা। মানে যেরকম অনেক মহিলা বা ছেলেরা থাকে যারা জিজ্ঞাসা করে। তো ওদের কাজ কি, ওরা জিজ্ঞাসা করবে যে ম্যাম, এরকম টাইপের একটা হয়, আপনি কোন সাবান ইউজ করেন? তুমি হয়তো বললে যে ডাব সাবান ইউজ করি, সাপোজ। তো বললো যে ম্যাম ডাব সাবান কেন ইউজ করেন, আপনি কি বলতে পারবেন? তুমি বললে যে আহ, এই সাবানটা আমার গায়ে শুট করে, বা এই সাবানটা ভালো লাগে, যাই হোক বললে। তারপরে বলে ম্যাম আপনি লাক্স সাবান কি কোনোদিন ইউজ করেছেন? তো তুমি বললে হয়তো হ্যাঁ করেছি। আচ্ছা ম্যাম, আপনি তাহলে কেন লাক্স সাবান থেকে ডাব সাবানে আপনি চলে আসলেন, লাক্স সাবান থেকে কি অসুবিধা ছিল? তুমি কোনো কিছু বললে যে এটা তোমার অসুবিধা ছিল, ওটা সেইগুলো কিন্তু নোট ডাউন করে রাখে, ঠিক আছে? সব কিছু নোট ডাউন করে রাখে। তারপর হয়তো শুনলো যে আর কেউ কি ইউজ করে লাক্স সাবান, মানে কেউ কি ইউজ করে আপনার বাড়িতে, সে তুমি একটা উত্তর দিলে। তো এইগুলো থাকে সার্ভের প্রশ্ন, ঠিক আছে? সার্ভে এইভাবে হয়।
মানে জিজ্ঞেস করে তুমি যেভাবে চলাচল করো বা যেভাবে কাজ করো সেই জিনিসগুলো ওরা দেখবে, ঠিক আছে? তো বেশ কিছু মাস এইভাবে করলো প্রত্যেকটা শহরে। তারপরে ওরা যেটা রিপোর্ট দিল সার্ভেতে সেটা হচ্ছে যে লাক্স সাবানটা বেসিক্যালি ইউজ করছে মেয়েরা, ছেলেদের মধ্যে লাক্স সাবান ইউজ করার ক্রেজ নেই। এবার ওরা বুঝতে পারলো যে ওদের কি ভুল হচ্ছে, ওদের মার্কেটিং এ কি ভুল হচ্ছে। তুমি যদি একটু ভালো করে ভাবো, দেখবে ছোটকাল থেকে আমরা তো লাক্স সাবানের অ্যাড প্রচুর দেখেছি। দেখবে সব সময় ওরা হিরোইনদেরকে নিয়ে অ্যাড দেয়, তাই না? আমি ঠিক বলছি তো? দেখবে ম্যাক্সিমাম সময় একমাত্র শাহরুখ খান বাদে সব সময় কিন্তু ওরা হিরোইনদেরকে নিয়ে অ্যাড দেয়, দেখেছো তো? হ্যাঁ স্যার। সবসময় হিরোইনদেরকে নিয়ে অ্যাড দেয়। এবারটা হুম। লাক্সের প্রথম থেকেই একটা ওদের হয় না, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে বা ওদের একটা রুলস থাকে। ওরা প্রথম, তুমি যদি লাক্সের ইউটিউবে পুরোনো অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখো লাক্সের, তোমরা দেখবে যে ওরা ডে ওয়ান থেকে, মানে যবে থেকে অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে তবে থেকে ওরা বলিউডের হিরোইনদেরকে নিয়ে অ্যাড দিয়েছে, কোনো সময় হিরোদের নিয়ে অ্যাড দেয়নি। হিরোইনদের নিয়ে অ্যাড দিয়েছে। এতে কি হয়েছে দেখো, তোমরা মেয়ে, তোমাদের তোমরা কারকে ফলো করবে? তোমরা হয়তো দীপিকা পাড়ুকোনকে ফলো করবে, প্রিয়াঙ্কা চোপড়াকে ফলো করবে, তুমি আলিয়া ভাটকে ফলো করবে, এরকম টাইপের। ওরা তোমরা ওদেরকে ফলো করবে, ওরা কি সাজেশন দিচ্ছে, ওরা কি সাবান মাখছে বা ওরা কি শ্যাম্পু মাখছে, ওরা কি কন্ডিশনার মাখছে, এগুলোকে তোমরা ফলো করবে। সিম্পল সিম্পল জিনিস। কিন্তু আমি ছেলে হয়ে কি আমি ওদেরকে ফলো করব? আমি তো ওদেরকে ফলো করবো না। আমি কাকে ফলো করবো? আমি ফলো করবো শাহরুখ খান, সালমান খান, ঋতিক রোশন, এদেরকে। কারণ আমি ছেলে হিসাবে ওরাই আমার আইকন হওয়া উচিত, কোনো মেয়ে তো আমার আইকন হওয়া উচিত না, তাই না? তাই না? তো সেই হিসাবে যেহেতু প্রথম থেকে ওদেরকেই দিয়েছে, তো ওই জন্য মেয়েরা কানেক্ট করতে পারছে, মেয়েরা লাক্সের সাথে কানেক্ট করতে পারছে, ওরা লাক্সের সাবান ইউজ করছে, কিন্তু ছেলেরা ইউজ করছে না। এই একটা বড় প্রবলেম ওরা দেখতে পেল। তারপরে ওরা শাহরুখ খানকে নিয়ে আসে। কালকে বলছিলাম না শাহরুখ খান লাক্স সাবানে অ্যাড দেয়, তারপরে কিন্তু ওরা শাহরুখ খানকে নিয়ে আসে এবং শাহরুখ খানকে আনার পরে ওদের মার্কেট শেয়ার আস্তে আস্তে বাড়া শুরু করে। কারণ কারণ দেখো 2000 সালের দিকে শাহরুখ খান কিন্তু বেশ জনপ্রিয়, মানে এখন হয়তো শাহরুখ খান সেরকম ভালো বই মানে সত্যি অর্থে ভালো বই সেরকম বের করছে না। শাহরুখ খানের একটা দুটো বই ছাড়া এখন ম্যাক্সিমাম বই কিন্তু সেরকম কারোরই ভালো লাগে না, তাই না? তো সেই হিসাবে কিন্তু সেই 2000 সালের দিকে শাহরুখ খান কিন্তু বেশ মানে পুরো টপে খেলছে তখন। শাহরুখ খানকে ডিআর দিয়ে এলো এবং শাহরুখ খান যেহেতু আসলো, ছেলেরাও লিঙ্ক করতে শুরু করলো, ছেলেরা বা পুরুষরা লিঙ্ক করতে শুরু করলো, ওরাও তখন সাবান কেনা শুরু করলো, লাক্স সাবানটা ওরা ইউজ করতে শুরু করলো, কারণ ওদের আইকন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো হয়। আচ্ছা, আরেকটা আমার মনে পড়ছে, ক্যাডবেরি। ক্যাডবেরিতে তোমরা ছোটকালে, আমাদের ছোটকালে, তোমাদের মনে আছে কিনা জানি না, একবার ক্যাডবেরি থেকে পোকা বেরিয়েছিল। ক্যাডবেরি থেকে পোকা বেরিয়েছিল। আচ্ছা, ক্যাডবেরি কার কোম্পানি, মানে কার ব্র্যান্ড বলো তো? জানো ক্যাডবেরি কোন কোম্পানির ব্র্যান্ড? যেমন আমি বলেছিলাম বিবিকে ইলেকট্রনিক্স এর তোমার ওয়ান প্লাস রয়েছে, ভিভো, ওপো, রিয়েলমি রয়েছে। ক্যাডবেরি কোন, ক্যাডবেরি মাদার কোম্পানিকে বলতে পারবে? নেসলে। না স্যার। নেসলে নামটা শুনেছো তো? বাচ্চাদের হ্যাঁ স্যার, হ্যাঁ নিশ্চয়ই। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এটা ইউজ হয়, মানে এই কোম্পানির ব্র্যান্ডটা খুব ইউজ করি আমরা। তো নেসলের ব্র্যান্ড হচ্ছে ক্যাডবেরি। তো ক্যাডবেরি থেকে পোকা বেরিয়েছিল, হ্যাঁ, পোকা বেরিয়েছিল। তো এখন দেখো, একটা সোজা হিসাব ভাবো, যাদের যে বাচ্চা আছে এখানে তারা ভালো বুঝতে পারবে। তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অতটাও তোমার প্রবলেম নেই, বা তুমি একটু কিছু লোককে বলবে, তুমি চুপ হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু তোমার যদি ছেলে মেয়ের কোনো অসুবিধা হয় তুমি কিন্তু পাগল হয়ে যাবে, তাই না? তোমার ছেলে মেয়ের কাছে যদি কোনো অসুবিধা হয়, ছেলে মেয়ের যদি কোনো অসুবিধা হয় কোনো কিছুতে, তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুমি মানে একেবারে তার রফা দফা শেষ করে দেবে। এটা এটা ফ্যাক্ট। যে কোনো বাবা মাই চায় যে সন্তান যেন ভিন্নতা আচরণ না লাগুক সন্তানের গায়ে। আমার গায়ে যা আচরণ লাগুক, সন্তানের গায়ে যেন আচরণ না লাগুক।
তো ক্যাডবেরি কারা খায়? ক্যাডবেরি হচ্ছে ছোট বাচ্চারা। তো যখন ক্যাডবেরিতে পোকা বার হয়েছে, তার মানে ভাবো এটা কত বড় খারাপ জিনিস। মানে সারা ভারতবর্ষ তখন সেই সময় পুরো উত্তাল হয়ে গেছিল, মানে মানে নেসলের এই ব্যাপারটাতে। এবং হাইকোর্ট, ভারতের হাইকোর্ট পুরোপুরি ব্যান করে দেয় নেসলে, মানে ক্যাডবেরিকে পুরোপুরি ব্যান করে দেয়, বলে যে যতদিন না তুমি ঠিক মতো তোমার প্যাকেজিংটা করছে, এবং যতদিন না এই কেস করেছিল, ক্যাডবেরি নামে কেস করে দিয়েছিল, যতদিন না পর্যন্ত কেসের সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত তুমি আমাদের ভারতবর্ষে এই করতে পারবে না, তুমি ব্যবসা করতে পারবে না। তো যাক, এরকম প্রায় 1-1.5 বছর চলেছিল, 1-1.5 বছর চলেছিল, ক্যাডবেরি ব্যবসা করতে পারিনি। সেই সময় আমার ঠিক মনে নেই, আমাদের ছোটকালে, আমাদের তোমাদের কারো খেলা ছিল যাই না, ছোটকালে। তো ক্যাডবেরি যখন ফিরে আসলো, তখন কি দেখলো ক্যাডবেরি? তখন দেখলো যে অনেক ছোট ছোট কোম্পানি, ক্যাডবেরি টাইপের অনেক ছোট ছোট কোম্পানি গজিয়ে উঠেছে। হ্যাঁ, বনশ্রী কি বলছো? কিছু শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। কিছু বোঝা যাচ্ছে না। কেটে কেটে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তখন ক্যাডবেরি যখন আসলো, ক্যাডবেরি যখন মার্কেটে ফিরে আসলো, আবার সবকিছু সব কেসগুলো সলভ হলো, সমস্ত ক্যাডবেরি বললো যে হ্যাঁ আমরা ঠিক মতো প্যাকেজিং করবো, আমরা হাইজিন মেনটেন করবো, সব কিছু ঠিকঠাক হলো। তারপর যখন ক্যাডবেরি ফিরে আসলো মার্কেটে, ভারতের মার্কেটে, তখন ক্যাডবেরি দেখলো কি, যে অনেক ক্যাডবেরি টাইপের অনেক কোম্পানি তাদের প্রোডাক্ট বার করেছে, এবং সেই প্রোডাক্টগুলো ভালোভাবে বিক্রি হচ্ছে। কারণ কি? কারণ ক্যাডবেরিকে তো মানুষ পাচ্ছে না, ক্যাডবেরি সবচেয়ে বেশি বিক্রি হয়। তোমরা নিজেরাও দেখবে ক্যাডবেরি প্রচুর লোক খায়, বা তোমরাও অনেককে গিফট দাও। তো ক্যাডবেরি যেখানে নেই, সেখানে তোমরা অবভিয়াসলি অন্য কোনো কিছুর দিকে তোমরা হাত বাড়াবে, অন্য কোনো কোম্পানির দিকে, অন্য কোনো ব্র্যান্ডের দিকে তোমরা যাবে চকলেটের জন্য। তো এরকম অনেক কোম্পানি গজিয়ে উঠেছে। ক্যাডবেরি কি করলো বলো তো তখন? ক্যাডবেরি তখন অমিতাভ বচ্চনকে দিয়ে অ্যাড দিয়ে এলো। দেখবে অনেকের এটা মনে আছে হয়তো, ক্যাডবেরি অ্যাড অমিতাভ বচ্চন দিত। অমিতাভ বচ্চন দেয়, এখনো দেয় হয়তো মাঝে মাঝে, দেখেছো তো ক্যাডবেরি তখন, দেখেছো তো এটা অমিতাভ বচ্চনের ক্যাডবেরি অ্যাড? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো হ্যাঁ ওই সেলিব্রেশন হ্যাঁ 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 হ্যাঁ। তো ক্যাডবেরি কি করলো? ক্যাডবেরি তখন অমিতাভ বচ্চনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানালো, এবং অ্যাড গুলো অমিতাভ বচ্চনকে দিয়ে আলো। এবারে বলো তো অমিতাভ বচ্চনকে দিয়ে কেন অ্যাড দিয়ে আলো? এইটা আমি ধরো 2005-6 সালের দিকের কথা বলছি আমি, ঠিক আছে, এই সময়কার। বলো তো অমিতাভ বচ্চনকে দিয়ে কেন অ্যাড দিয়ে আলো? কেন শাহরুখ খান? স্যার অমিতাভ বচ্চন এখনো ফেমাস। আর না স্যার, অমিতাভ বচ্চনের ব্যাপারই আলাদা। কারণ ইয়াং জেনারেশন থেকে বৃদ্ধ যারা আছেন ওনাদের সময়কার, হ্যাঁ, তারা ওনাকেই ফলো আপ করে। হয়তো সেই কারণে, মানে শুধুমাত্র ছোটরাই পছন্দ করবে তা নয়, যাতে সিনিয়র সিটিজেনরাও পছন্দ করে সেই কারণে হয়তো। হ্যাঁ, ঠিকই বলেছো। না, এই ক্ষেত্রে কি হয়েছে, 2000 মনে করে তখন মহাব্বত এসেছে, মহাব্বতে, তারপরে সূর্যবংশী, এরকম টাইপের সিনেমাগুলো তখন এসেছিল। তো কি হচ্ছে, সেই সময়কার একটা ইমেজ তৈরি হয়েছিল না, যে অমিতাভ বচ্চন এংরি ইয়াং ম্যান না, মানে গুরু গম্ভীর, মার্জিত স্বভাবের, সে যা বলবে সেটাই ঠিক, সে গুরুজন, এরকম একটা ব্যাপার তখন ছিল। মহাব্বতের সিনগুলো মনে করো, সে নিষ্ঠা, পরম্পরা, প্রতিষ্ঠা, এই যে ব্যাপারগুলো, বা সূর্যবংশীর যে ব্যাপারগুলো থাকে, সেইগুলো কিন্তু তখন ছিল। ক্যাডবেরি ওই জিনিসটাকে ওরা নিয়েছে। ওরা কি দেখেছে, যে অমিতাভ বচ্চন এমন একটা ক্যারেক্টার আমাদের ভারতবর্ষে, সে যেটা বলবে আমরা ধরে নিই যে সেটা ঠিক। ঠিক কেন? ঠিক ইন দ্য সেন্স, সে বয়স্ক, অমিতাভ বচ্চন বয়স্ক, 2005-10 সালের দিকে দেখবে তার মুখে দাড়ি তখন অলরেডি পাকা পাকা দাড়ি হয়ে গেছে। তো গুরুজন যদি কিছু বলে সেগুলো আমরা নিই, তাই না, সেগুলো আমরা শুনি। তো সেই হিসেবে অমিতাভ বচ্চন যদি কিছু বলে, অমিতাভ বচ্চন নিজে যদি বলে যে ক্যাডবেরি ভালো, ক্যাডবেরি ঠিকঠাক মতো প্যাকেজিং করে, হাইজিন মেনটেন করে, ক্যাডবেরি ভালো, আমি খাচ্ছি, আপনারাও খান, এরকম টাইপের একটা যদি অ্যাড দেয়, তো লোকরা নেবে। কারণ সেম আমি আগের দিনই বলেছিলাম, ক্যাডবেরি খায় বাচ্চারা, কিন্তু বাচ্চারা এখানে কিন্তু কাস্টমার না। কাস্টমার কারা? টার্গেট অডিয়েন্স, এটাকে বলে টার্গেট অডিয়েন্স। আমি যাকে লক্ষ্য করে আমি অ্যাড বানাচ্ছি, যার জন্য অ্যাড বানাচ্ছি না, যাকে লক্ষ্য করে অ্যাড বানাচ্ছি। দুটো ব্যাপার, যার জন্য অ্যাড বানাচ্ছি আর যাকে লক্ষ্য করে অ্যাড বানাচ্ছি।
যার জন্য অ্যাড বানাচ্ছে সেটা হচ্ছে বাচ্চারা। ক্যাডবেরি যাদের জন্য অ্যাড বানাচ্ছে, যারা খাবে অ্যাকচুয়ালি, সেটা বাচ্চা। আর যাদের লক্ষ্য করে অ্যাড বানাচ্ছে তারা হচ্ছে বয়স্ক বাবা মা, দাদু ঠাকমা বা দাদা দিদি, এরাই কিনে দেবে না বাচ্চাকে। থোড়ি বাচ্চাদের কাছে টাকা রয়েছে ক্যাডবেরি কেনার মতো, নেই। তো ওরাই কিনে দেবে। তো সেই হিসাবে আমাদের টার্গেট অডিয়েন্স বাচ্চারা না, বয়স্করা। তো বয়স্কদের জন্য অমিতাভ বচ্চন একেবারে পারফেক্ট আসে। সে যেটা বলবে সেটা শুনবো আমরা। আমাদের বাড়ির গুরুজনের কথা শুনি, গুরুজনের কথা মানি, গুরুজন যেটা বলছে সেটাই আমরা মানে শেষ বাক্য হিসাবে মেনে নিই, তাই না অনেক সময়। তো অমিতাভ বচ্চন এখানে সেম রোলটা পালন করছিল, ঠিক আছে। স্যার মনে আছে একটা, স্যার এখানে একটা ফেমাস ডায়লগ আছে অমিতাভ বচ্চনের, हम जहाँ पे खड़े हो जाते हैं लाइन হ্যাঁ वही হ্যাঁ, से লাইন शुरू বই होती ছিল। है। হ্যাঁ, তো একদম একদম। তো এইগুলোর মানে হচ্ছে অমিতাভ বচ্চন একটা এমন একটা ক্যারেক্টার যে ডমিনেটিং করে, হ্যাঁ, যে ডমিনেটিং করে তোমার উপরে। তো ওইখানে ক্যাডবেরি দরকার ছিল এমন একটা ক্যারেক্টারে যার কথা লোকে শুনবে, সারা ভারতবর্ষের লোকে শুনবে। ক্যাডবেরি আমার মনে আছে আমাদের কলেজে পড়িয়ে দেখিয়েছিল, অ্যাডটা দেখিয়েছিল। অ্যাডটা এরকম ছিল যে স্যার আবার আটকে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। এখন স্যার আপনি আটকে যাচ্ছেন। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ স্যার। তো ওই যে অ্যাডটা প্রথমে দিয়েছিল না, ক্যাডবেরির অ্যাডটা, অমিতাভ বচ্চন ওই অ্যাডের মধ্যে দেখিয়েছিল। সে অ্যাডটা অনেক বড় ছিল, প্রায় 1.5 মিনিটের অ্যাড ছিল। খুব বড় অ্যাড, মানে অন্যতম বড় অ্যাডগুলোর মধ্যে ওইটা একটা। 1.5 মিনিট অ্যাড ছিল। পুরো অ্যাডটাতে এরকম ভাবে দেখিয়েছিল অমিতাভ বচ্চন ক্যাডবেরি কারখানায় ঢুকছে। ক্যাডবেরি কারখানায় ঢোকার পরে সে প্রতিটা জায়গা দেখছে যে কিভাবে প্যাকেজিং হচ্ছে, এবং দেখাচ্ছেও যে ক্যাডবেরি গুলো, মানে যে বারগুলো, যে চকলেটের বারগুলো, সেগুলো যাচ্ছে ওখানে ফার্স্ট লেয়ার পড়ছে, তারপর একটা জায়গায় যাচ্ছে এখানে সেকেন্ড একটা প্যাকেজিং হচ্ছে, তারপরে একটা জায়গায় যাচ্ছে ওখানে লাস্ট যে প্যাকেজিং, মানে যেটা আমরা ও সবচেয়ে উপরে যে প্যাকেটটা থাকে প্লাস্টিকের, তো সেইটা হচ্ছে। তারপরে হাইজিন মেনটেন হচ্ছে, সবাই মাথায় টুপি পরে আছে, হাতে গ্লাভস পরে আছে, মুখে মাস্ক পরে আছে, ওতে ধুলোবালি বা চুল পড়া বা থুতু ছিটানো এরকম কোনো ব্যাপার নেই ওখানে। খুব সুন্দর পরিবেশের মধ্যে জিনিসগুলো তৈরি হচ্ছে, এবং লাস্টে অমিতাভ বচ্চন ক্যাডবেরিতে প্যাকেটটা ছিঁড়ে এক কামড় খেয়ে এক কামড় খাচ্ছে। এই হচ্ছে মোটামুটি অ্যাডভার্টাইজমেন্টটা ছিল। তো এটা থেকে জিনিসটা এরকম, অমিতাভ বচ্চন যদি কোনো কিছু খেতে পারে, সে এত বড় একটা আইকন হয়ে, তো আমরা কেন পারবো না, তাই না? এটা একটা এই একটা ব্যাপার। আরেকটা জিনিস মনে রাখবে, ওরা না এক একটা ব্র্যান্ড, এটা একটু ভাবো, তোমার নিজেরাও বুঝতে পারবে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, এরা এক একটা ব্র্যান্ড, নিজের এক একটা ব্র্যান্ড। ব্র্যান্ড ইন দ্য সেন্স, ওরা যেটা করে আমরা সেটা মানি বা আমরা সেটা করতে চেষ্টা করি, তাই না? তোমরা নিজেরা ভাবো। তো তোমরা যদি দেখো যে আজকে প্রিয়াঙ্কা চোপড়া এরকম একটা ড্রেস পরছে, দীপিকা পাড়ুকোন এরকম একটা ড্রেস পরছে, তোমাদের মাথায় হয় না যে আমিও পরবো, আমিও এরকম একটা কিনবো, এটা নতুন ট্রেন্ড বেরিয়েছে, দীপিকা পাড়ুকোন পরছে, এটা আমিও পরবো, এরকম একটা মাথায় আসে না? আমি ঠিক বলছি তো? টিভিতে যখন দেখো তখন এরকম একটা মাথায় আসে না তোমাদের যে আমিও এরকম পরবো? যখন সালমান খান বা শাহরুখ খান যখন বডি দেখায়, তখন আমরাও ভাবি, ছেলেরা ভাবি যে আমরাও এরকম জিমে যে বডি বানাবো, আমরাও এরকম ভাবে করবো। যেমন তোমরা নিজেরা দেখো, যখন সালমান খানের তেরে নাম বইটা এসেছিল, ওই যে তেরে নামের যে মাঝখান থেকে চুলের স্টাইলটা, ওটা কত ছেলেরা কপি করেছে, প্রচুর স্যার, প্রচুর প্রচুর ছেলেরা কপি করেছে। বা প্রচুর ছেলে কপি করেছে, এমনকি স্যার সালমান হাতের খান ব্রেসলেটটাও কপি করেছে। একদম ব্রেসলেট কপি করেছে। বা তোমার স্যার বডি বানানোর পর তো জিম খুলে গেল স্যার। হ্যাঁ, হুম, ওই সময়। তারপরে ধরো ধুম যখন আসলো, ধুমে সেই জন আব্রাহামের সেই বাইক চালানো, কত ওই সময় মনে করে দেখো কত বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময়। ধুম যেই সময় বেরোলো, ধুম স্যার cinema- সেলও হয়েছে, অ্যাক্সিডেন্টও স্যার প্রচুর হয়েছে, হ্যাঁ, সবাই জন প্রচুর, ইব্রাহিম ভেবে একদম চালিয়ে একদম ফেলেছিল। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময়। তাছাড়া তোমার যখন তোমার শাহরুখ খানের যখন আরে মেহুনা মেহুনা যখন বার হয়েছে, তখন সেই শাহরুখ খানের যে ব্যাগটা ছিল, সেই এইভাবে একটা ব্যাগ নিত না, জাস্ট একটা সাইড দিয়ে ব্যাগ ছিল। কলেজে যখন যাচ্ছিল শাহরুখ খান, ওই যে ব্যাগটা হ্যাঁ, বেরিয়েছিল, ওই সময় হিট কিন্তু ওই হয়েছিল ওই। ওই ব্যাগটা প্রচুর হিট হয়েছিল। তো এইগুলো কেন হিট হয়েছে? কারণ আমরা ভাবি যে আমি যাকে আইকন হিসাবে ভাবি তাকে আমি কপি করবো। যেমন ছোটকালে
আমাদের বাবা আমাদের কাছে ছিল হিরো। ছোটকালে আমরা আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কাছে আমাদের বাবা ছিল হিরো। ছোট ছোট ব্যাপারগুলো, যেমন মা আমাকে বলে এটা একটু খুলে দিত, এই কৌটোটা আমি খুলতে পারছি না, আমি শক্ত করে খুলতে যাচ্ছি, খুলতে পারছি না, অনেক জোর লাগাচ্ছি, বাবা আসলো, বাবা এসে একটু চাপ দিল, খুলে গেল। জিনিসটা এখন হয়তো খুব ছোট লাগে আমাদের কাছে, বাট সেই সময় ক্লাস যখন 2-3 পড়তাম তখন আমরা ভাবতাম বাবা খুলে দিল বোতলের মুখটা, বাবা কত শক্তিশালী, বা বাবা কত ভালো, বাবা আমাদেরকে হয়তো ব্যাট কিনে দিল, বল কিনে দিল, বাবা আমাদের কাছে হিরো। তাই না? ম্যাক্সিমাম লোক ছেলে মেয়েদের কাছে কিন্তু বাবা ছোটকালে হিরো থাকে। ঠিক বলছি তো আমি? এটা আমি আমার কথা বলছি, আশা করি সবার একমত আমার সাথে। হ্যাঁ স্যার, এখনো হয় এই জিনিসটা। কিছু এখন টাইট জিনিস বা কিছু খুলতে না পারলে বাবাই পারবে একমাত্র। হ্যাঁ, এটা আমাদের একটা আন্দাজ, মানে জিনিসটা খুব ছোট, জিনিসটা খুব সিম্পল জিনিস, বাট তুমি যদি ওইভাবে দেখো কিন্তু এই জিনিসটা অনেক বড়। ছোটকালের কাছে আমাদের অনেক বড়। বাবা এবিসিডি জানে, আমরা আমাদের বাবা 10 ঘরে নামতে বলে দিচ্ছে, 12 ঘরে নামতে বলে দিচ্ছে, আমি পারছি না। কত কঠিন কঠিন অঙ্ক বাবা করে দিচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগই হয়তো বাবা করছে, কিন্তু আমাদের কাছে কত কঠিন অঙ্ক বাবা বীজগণিত করে দিচ্ছে, পাটিগণিত বলে দিচ্ছে, আমরা পারছি না করতে। এটার ব্যাপার থাকে। তো এই জিনিসটা কিন্তু আস্তে যখন বড় হই তখন বাবার থেকে শিফট হয়ে আমরা যখন সিনেমা দেখি তখন আমাদের কাছে কিন্তু হিরো হিরোইনরা আমাদের কাছে কিছুটা মোটিভেশনাল টাইপের হয়। যেমন আমি দিনকে দেখি ছোটবেলায় যখন আমি সিনেমা দেখতে যেতাম কোথাও কোনো হলে, আসার সময় না আমাদের কাছে ওই জিনিসটা ফিল হতো যে আমিও হিরো হয়ে গেছি, আমিও সেইভাবে হাঁটছি, সেইভাবে কথা বলছি। আস্তে আস্তে জিনিসটা কমে আসতো কিছু ঘন্টা পরে, বাট ওই হল থেকে বেরোনোর কিছু ঘন্টা পর্যন্ত আমার মাথায় সেটা থাকতো। হ্যাঁ, কারণ একটা আইকন জন আব্রাহাম এইভাবে গাড়ি চালাচ্ছে, তো আমাকে গাড়ি চালাতে হবে, সেইভাবেই স্পিডে গাড়ি চালাবো। হ্যাঁ, এইরকম একটা জিনিস থাকে সবার। তো যাক, এরা এক একটা আইকন, ঠিক আছে, এরা নিজেরা এক একটা ব্র্যান্ড। তুমি দেখবে সালমান খান বিং হিউম্যানের টি শার্ট পরে, দেখেছো তো? বিং হিউম্যান সালমান খান। বা তুমি ধরো সালমান খানের যে ভাই আছে, সোহেল আলী খান, সোহেল খান, তারপরে আরবাজ খান, এরা দেখবে ম্যাক্সিমাম বিং হিউম্যান টি শার্ট পরে। বিং হিউম্যান কিন্তু সালমান খানের কোম্পানি, বিং হিউম্যান সালমান খানের কোম্পানি। তো এরা কি করছে অ্যাকচুয়ালি, সালমান খান যেহেতু নিজে একটা ব্র্যান্ড, এবং সালমান খান যেখানে যাবে সেখানে কিন্তু সে আহ, তার পেছনে লোক, ক্যামেরা সব ঘুরবে, তাই না? স্বাভাবিক ব্যাপার। তো বিং হিউম্যানে কোনো কোনো সময় তুমি অ্যাডভার্টাইজমেন্ট দেখবে না বিং হিউম্যানে। কিন্তু তুমি যদি প্যান্টালুন্সে যাও বা শপার্স স্টপে যাও, দেখবে বিং হিউম্যানের টি শার্ট বিক্রি হচ্ছে বা জিন্স বিক্রি হচ্ছে, বাট তুমি বিং হিউম্যানের কোনো সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখবে না, কারণ ওদের অ্যাডভার্টাইজমেন্ট দরকারই নেই। যেখানে সালমান খান বিং হিউম্যানের টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, সেখানে অ্যাডভার্টাইজমেন্টের কি দরকার? সালমান খানকে তো কত ছেলে মেয়েরা ফলো করে প্রত্যেক দিন, কত ক্যামেরায় সালমান খানের আগে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সালমান খান যদি বিং হিউম্যান বড় বড় করে এখানে বিং হিউম্যান লেখা বুকের এখানে, সবাই দেখবে, সবাই বিং হিউম্যান কথাটা দেখবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তোরা নিজের একটা ব্র্যান্ড, তুমি নিজের ভাবো, আজ যদি ধরো এখন বিজেপি সরকার চলছে, আজকে যদি শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, সালমান খান, এই চারজন, জাস্ট ভারতবর্ষে এই চারজন যদি বলে যে বিজেপি সরকার ভালো না, কংগ্রেস ভালো, বা সিপিএম ভালো, বা তৃণমূল ভালো, তারপর যদি বলে এরকম, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি বিজেপি সরকার যত ভালো কাজ করুক না কেন, পরের ইলেকশনে বিজেপি সরকার মানে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক আছে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সরকার, এটা ফ্যাক্ট। কারণ কি? কারণ যুব সমাজ কিন্তু সালমান খান, শাহরুখ খান, আমির খানকে ফলো করে। যদিও সালমান খান, শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, এদের এদের বয়স অনেক বেশি, এদের বয়স আমাদের মা বাবার সমান, তাই না? এদের বয়স আমাদের মা বাবার সমান। আমির খান তোমার অমিতাভ বচ্চন তো দাদুর সমান আমাদের বয়স, আমাদের দাদুদের বয়স ওরকম অনেকের থাকে। তো এইটা, বাট ওরা আমাদের ইউথ আইকন। তো ভারতের যুব সমাজ ওরা যদি কোনো কিছু বলে যে এইটা ভালো, আমি এটা খাচ্ছি, আপনারাও এটা মাখুন, বা আপনারাও এটা খান, আমি একে ভোট দিচ্ছি, আপনারা একে ভোট দিন, দেখবে টুরি মেরে বিজেপি বেরিয়ে যাবে। বা বিজেপিকে যদি বলে যে বিজেপি ভালো, বিজেপি এত কাজ করছে, বিজেপি কোনো কাজ না করে ইজিলি বিজেপি জিতে যাবে। কিন্তু কেন দিচ্ছে? কারণ ওরা নিজের একটা ব্র্যান্ড, এক একটা ব্র্যান্ড, যেমন অ্যাপেল একটা ব্র্যান্ড, স্যামসাং একটা ব্র্যান্ড। তোমরা স্যামসাং কেন অ্যাপেলকে কেন পছন্দ করো? কারণ ওরা একটা ব্র্যান্ড। তুমি জানো যে আমি যেটা অ্যাপেলের ফোন কিনি,
আমি সেই রকম আমি ক্যাপাসিটি পাবো, আমাকে লোকেরা সেইভাবে আমাকে সম্মান করবে যে আমি অ্যাপেলের ফোন ইউজ করছি। অ্যাপেলের ফোনে একটা একটা তোমরা জানো কি জানি না, সাধারণত ফোন যদি খারাপ হয় না, আমরা আমরা কি করি, মানে কোম্পানিগুলো কি করে, কোম্পানিগুলো ফোনটাকে বলে যে আপনি রেখে যান ফোনটা, আপনি রেখে যান ফোনটা, আমরা কিছু সপ কিছু সপ্তাহ পরে আমরা দেবো। তুমি ফোনটা রেখে যাচ্ছ, ওরা পার্টস ঠিক করে পার্টস পুরো খারাপ পার্টসগুলো বার করে নতুন পার্টস ঢুকিয়ে ওরা দিয়ে দেয়, অ্যাসেম্বলি করে দিয়ে দেয়। মানে সেম ফোন, তোমার জাস্ট যেইটুকু খারাপ হয়েছে, যদি যদি তোমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, মানে 1 বছরের মধ্যে থাকে, ওরা ফ্রিতে ওরা করে দেয়। অ্যাপেল কি করে বলো তো? অ্যাপেল এসব কিছু করে না, অ্যাপেল পুরো নতুন ফোন তোমাকে দিয়ে দেয়। এটা ওনাকে জানো না হয়তো, বাট এটা অ্যাপেল কিন্তু করে। অ্যাপেল এমনি এমনি এত এত টাকা নেয় না, বা ওদের এত সুনাম না, ওরা নিশ্চয়ই কিছু না কিছু করে যার জন্য ওদের সুনাম প্রচুর। ঠিক আছে? স্যার ওদের সিকিউরিটি পাসওয়ার্ডটাও মানে খুব ভালো, যেটা একদম মানে অন্য ফোনে যেটা দেয় একদম না। একদম একদম ওদের সিকিউরিটি, তুমি ইভেন কিছু বছর আগে, তোমাদের মনে আছে কিনা জানি না, কাগজে এসেছিল যে কোন একটা জঙ্গির কাছ থেকে এফবিআই, এফবিআই কে বলতো? এফবিআই হচ্ছে আমেরিকার মানে আমেরিকার গোয়েন্দা এজেন্সি। ঠিক আছে, আমেরিকার ডিটেকটিভ এজেন্সিকে এফবিআই বলে। আমাদের যেমন ভারতবর্ষের পাকিস্তানের আইএসআই, এরা হচ্ছে গোয়েন্দা বিভাগ। ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ, পাকিস্তানের গোয়েন্দা বিভাগ এরা। আমেরিকার গোয়েন্দা বিভাগ হচ্ছে এফবিআই। তো চিন্তা করো, আমেরিকার গোয়েন্দা বিভাগ পর্যন্ত নিউজ এসেছিল যে আমেরিকার গোয়েন্দা বিভাগ একটা আফগানিস্তান বা কোথাও একটা জঙ্গি ডেরাতে হামলা করেছিল, ওখান থেকে অ্যাপেলের ফোন পেয়েছে। এখন ওখানে পাসওয়ার্ড রয়েছে, ওরা ওরা পাসওয়ার্ড ক্র্যাকই করতে পারি। মানে ভাবো, আমেরিকার মতো দেশের গোয়েন্দা বিভাগ অ্যাপেলের পাসওয়ার্ড ক্র্যাক করতে পারেনি। শুধু এইখানে না, ব্যাপারটা এখানে শেষ হচ্ছে না, ওরা অ্যাপেল কোম্পানিকে দিয়েছে যে আপনারা প্লিজ আপনাদের ফোনের এই পাসওয়ার্ডটা আপনারা ক্র্যাক করে দিন, কারণ জঙ্গি তো অনেক কিছু ডেটা এর মধ্যে রয়েছে যেগুলো আমাদের দরকার, যেটা আমাদের দরকার অন্য অন্য জঙ্গিদের বা অন্য অন্য কোনো জঙ্গি হামলা হবে কিনা সেগুলো জানার জন্য। অ্যাপেল কি করেছে? অ্যাপেল দেয়নি। অ্যাপেল বলছে না, সে জঙ্গি হোক, ভালো মানুষ হোক, যাই হোক না কেন, আমার ফোন যখন কিনেছে আমি তার প্রাইভেসি নষ্ট করতে পারবো না। এফবিআই বলেছে যে সে তো জঙ্গি না, সে জঙ্গি, সে দেশদ্রোহী, সে অলরেডি আমাদের হাতে মারা গেছে বা আমাদের হাতে জেলে রয়েছে। তো আপনি মারা গেছে, তো আপনি কেন তার ফোনটাকে আমাদের ক্র্যাক করে দিচ্ছেন না, কেন আপনি ফোনটার লক খুলে দিচ্ছেন না? কিন্তু অ্যাপেল কিন্তু সেটা করেনি। অ্যাপেল বলেছে না, সে জঙ্গি হোক যাই হোক, সে আমার কাস্টমার, আমি আমার কাস্টমারের প্রাইভেসি নষ্ট করব না। সেই সময় না অ্যাপেলকে এই জন্য প্রচুর মানে প্রচুর সম্মান কুড়িয়েছিল সারা পৃথিবী থেকে, যে অ্যাপেল এমন একটা, চিন্তা করো, আমেরিকার এফবিআই মানে ভারত মানে পুরো পৃথিবীর মধ্যে টপ লেভেলের গোয়েন্দা সংস্থার মধ্যে একটা আমেরিকার এফবিআই, তারা পর্যন্ত অ্যাপেলের ফোনে পাসওয়ার্ড ক্র্যাক করতে পারছে। তার মানে ভাবো যে একটা ফোন কোম্পানি কতটা সিকিউর হলে একটা আমেরিকার মতো দেশের গোয়েন্দা সংস্থা তার ক্র্যাক করতে পারছে না পাসওয়ার্ড। এবং শুধু সেটাই না, অ্যাপেল তো আমেরিকার কোম্পানি, তাই না? তো অবভিয়াসলি ধরো রিলায়েন্স ভারতের কোম্পানি, এখন ভারত সরকার যদি বলে রিলায়েন্সকে যে আপনি এটা করে দিন আমাদের হয়ে, তো এটা তো আমার উচিত না করে দেওয়া, তাই না? আমি আমার দেশের জন্যই তো করছি, এমন তো না আমি আমার বাইরের জন্য করছি, আমি দেশের জন্য করছি। তো অবভিয়াসলি করা উচিত, কিন্তু অ্যাপেল কিন্তু করিনি। এটা একটা বড় মানে এক টাইপের মধ্যে মার্কেটিং হয়ে গেছে জিনিসটা মার্কেটিং হয়ে গেছে, অ্যাপেল কিন্তু এটা করিনি। তো এই জন্য অ্যাপেল প্রচুর সম্মান কুড়িয়েছিল। এফবিআই কাছ থেকে হয়তো ঝামেলা হয়েছিল, কিন্তু সম্মান কুড়িয়েছিল সারা বিশ্ব থেকে। এবং ওর পর থেকে অ্যাপেলের ফোনের বিক্রি কিন্তু অনেক বেড়ে যায়। আমি ওই সময় পড়েছিলাম এটা, তো আমার মাথায় আছে এটা, অ্যাপেলের ফোনের বিক্রি অনেক পার্সেন্টেজ বেড়েছিল। ঠিক আছে, তো এর এক একটা ব্র্যান্ড, সেম শাহরুখ খান, আমির খান, সালমান খান, এরা একটা ব্র্যান্ড। এবং সবচেয়ে মজার কথা কি বলতো, ধরো আজকে থামস আপ রণবীর কাপুর অ্যাড দিচ্ছে, আগের দিন বলেছিলাম। ধরো থামস আপ খেয়ে কারোর পেট খারাপ হলো, কারোর শরীর খারাপ হলো, বা থামস আপ থেকে কোনো জীবাণু পাওয়া গেল বা এমন কোনো কিছু পাওয়া গেলো যেটা শরীরের পক্ষে ক্ষতিকর, এরকম কিছু একটা পাওয়া গেল, তো লোকরা কি করে, লোকরা থামস আপের নামে কিন্তু এফআইআর করবে, সিম্পল ব্যাপার, তাই না? তাই সেটাই করবে।
প্লাস শুধু থামস আপের জন্য না, ওরা কিন্তু রণবীর কাপুরের নামেও এফআইআর করবে। কারণ কারণ রণবীর কাপুর হচ্ছে ইউথ আইকন। রণবীর কাপুর আমাদের যুব সমাজের একটা আইকন। রণবীর কাপুর যদি যে জিনিসটা খাচ্ছে বা যে জিনিসটা পড়ছে, আমাদের যুব সমাজ কিন্তু আমরা চোখ বন্ধ করে আমরা সেইটাই করব, সেটাই খাবো, সেটাই পরবো। আমাদের একটা, যেটা আমি বললাম যে আমরা আমাদের আইকনকে ফলো করি, তো সেম জিনিসটা। তো যদি থামস আপে কোনো ঝামেলা হয় না, থামস আপ কোম্পানিকে যেমন ধরবে, রণবীর কাপুরকেও কিন্তু সেইভাবে ধরবে। মানে গভর্নমেন্ট কিন্তু ছাড়বে না, গভর্নমেন্ট না, আদালত কিন্তু ছাড়বে না, আদালত কিন্তু পুরো ধরবে কষে। এটাও কিন্তু মাথায় রাখবে। ওদের ওরা হুট করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিলে ওরাও হয়ে মানে ঢুকে গেলো তা না, এরকম হয় না। ওরাও নিজেরা নিজেদের, ওদের তো ওরা বিশাল টাকার মালিক, ওরাও নিজেরা কিছু সার্ভে করে যে আমি যে এই ব্র্যান্ডে ঢুকছি এটা কি ভালো হবে, এই ব্র্যান্ডটা কি সত্যিই ভালো, আহ, আমার কোনো অসুবিধা হবে না তো। দেখো এখন যদি রণবীর কাপুর যদি কোনো সাপোজ থামস আপ খেয়ে তোমার শরীর খারাপ হলো, তুমি রণবীর কাপুরের নামে কেস করলে এবং থামস আপের নামে কেস করলে, রণবীর কাপুরের মার্কেট ভ্যালু কমবে না? তাই তো, রণবীর কাপুর মার্কেট ভ্যালু কমে যাবে। ও যে আগে যে পরিমাণে বই পাচ্ছে এখন কি সেই পরিমাণে বই পাবে? কোনো প্রডিউসার কিন্তু ওকে নিয়ে বই করবে না। কারণ কি? কারণ প্রডিউসার জানে যে ও তো অলরেডি একটা কেসে ফেসে আছে। এখন যে কেসে ফেসে আছে সে, তাকে ভারতের জনগণরা কিভাবে মেনে নেবে একটু সন্দেহ থাকবে। তো রণবীর কাপুর কিন্তু অত ভালো বই পাবে না, বা বই পেলেও তার যা পারিশ্রমিক, ধরো সাপোজ কয়েক কোটি সে নেয়, 5 কোটি নেয় বা 10 কোটি নিয়ে সিনেমা করতে, তার কিন্তু পারিশ্রমিক কমে আসবে। 10 কোটির জায়গায় হয়তো 7 কোটি চলে আসবে, 5 কোটি চলে আসবে। প্রডিউসার বলবে যে আপনার তো এমনি মার্কেট প্রাইস কমে, আপনার মার্কেট ভ্যালু কমে গেছে। মার্কেট ভ্যালু মানে কি বলতো? মার্কেট ভ্যালু বলতে কি বোঝো? মার্কেট ভ্যালু, হ্যাঁ, স্যার মার্কেট ভ্যালু বলতে জনপ্রিয়তা। না, জনপ্রিয়তা তো ফেমাস। কিংবা তাহলে জনপ্রিয়তাকে আচ্ছা, কেউ কেউ কারো কোনো আন্দাজ আছে? এই কথাটা শুনেছো, তোমরা শুনেছো মার্কেট ভ্যালু কথাটা? কিংবা তার চাহিদা, আহ, একই তো হলো। না, জনপ্রিয়তা চাহিদা আলাদা। জনগণের কাছে, হ্যাঁ, তাহলে স্যার কি হবে? আচ্ছা ঠিক আছে। আর বাকিরা, বাকি ঠিক আছে, তোমার একটা আন্দাজ আছে তোমার মাথার মধ্যে, বুঝতে পেরেছি। অমিত, শ্রেয়সী, পারমিতা, অন্বেষা, মার্কেট ভ্যালু কথাটা কি? মার্কেট পারবো না মার্কেট বাংলা ভ্যালু মানে হচ্ছে তো বাজার দর। মানে বলতে গেলে মানে যে মানে অ্যাড দিলে ধরুন স্যার, ওই একটা দিলে ধরুন কেউ ওর নামে কেস করলো, তাহলে তো ওর বাজারে যে ওর মানে যেই দামে মানে ও শুট করে সেই দামটা তো ওর কমে যাবে। ধরো আমি একটা কোম্পানি বানিয়েছি আজ থেকে 3 বছর আগে, 1 লাখ টাকা দিয়ে আমি একটা কোম্পানি বানিয়েছিলাম। ধরো আমি একটা কারখানা তৈরি করেছিলাম, 1 লাখ টাকা দিয়ে আমার কারখানা মেয়েদের কুর্তি বানায় বা ছেলেদের জামা বানায়, ঠিক আছে? তো আস্তে আস্তে এই ব্যবসাটা ফুলে থেকে উঠেছে। আমি আমি মধ্যমগ্রাম থাকি, তো আমি মধ্যমগ্রাম, বারাসাত, নিউ ব্যারাকপুর, তোমাদের ওখানে কল্যাণীতে যাওয়ার রাস্তা আছে আমাদের ওখান থেকে। তো কল্যাণী এই জায়গাগুলো আমরা ক্যাপচার, মানে আমার কারখানা থেকে প্রোডাক্ট যায়, ঠিক আছে? এবার হয়তো কোনো বড় কোম্পানি আসলো আমার কাছে, বড় কোম্পানি এসে বললো যে তোমার এই জায়গাতে আমি একটা ব্রাঞ্চ খুলছি, তো এখানে আমরা সার্ভে করে দেখেছি যে তোমার কারখানার কুর্তি বা তোমার কারখানার জামা এখানে ভালো বিক্রি হয়, তো আমরা তোমার কারখানাটাকে কিনতে চাই। ভালো করে বোঝো, আমরা তোমার কারখানাটাকে কিনতে চাই। তো তুমি কততে বিক্রি করবে? তুমি কততে বিক্রি করবে? এবার ভালো করে ভাবো, আমি 4 বছর আগে আমার কারখানাটা খুলেছিলাম 1 লাখ টাকা দিয়ে। এবার ওরা এসে কি বলছে, তোমার কারখানার প্রোডাক্ট ভালো প্রসার আছে লোকের সামনে, তো তুমি কত দিয়ে বিক্রি করবে? তো আমি কত দিয়ে বিক্রি করব? আমি দেখবো আমার মার্কেটের ভ্যালু কত, এই মুহূর্তে ভ্যালু কত, ভ্যালু ইন দ্য সেন্স আমার যন্ত্রপাতির ভ্যালু, যন্ত্রপাতির দাম কত, আমি সেটা দেখবো না। আমার গুডউইল কত, গুডউইলও কিন্তু বিক্রি করা যায়। গুডউইল মানে, গুডউইল মানে গুডউইল মানে বলো বলো বলো, ওয়ার্ডটা সম্পর্কে জানো? বলতে পারবো না স্যার। এই ওয়ার্ডটা শুনে জানি না স্যার বলতে। হ্যাঁ স্যার, গুডউইল বলতে ওয়ার্ডটা শুনেছি বাট যে যে প্রোডাক্ট গুণগত মান যেটাকে বলে থাকে। না, গুডউইল হচ্ছে সুনাম, গুডউইল হচ্ছে সুনাম।
গুডউইল মানে সুনাম। ধরো আমি খারাপ পড়াই তোমাদের, তো তোমাদের কাছে কিন্তু আমার গুডউইল খারাপ হবে, কারণ তুমি বলবে যে মধুমল স্যার ভালো পড়ায় না, ঠিক মতো পড়ায় না, টাইম দেয় না, ফাঁকি মারে, এরকম একটা গুডউইল তোমাদের চলে আসবে। জিনিসটা এরকম না যে অনেক সময় ছোটকালে বলতো না আমাদের বাবা মা যে ভালো হতে কিন্তু অনেক দিন লাগে, কিন্তু খারাপ হতে টাইম লাগে না। এই কথাটা মানেটা কি? মানেটা হচ্ছে তুমি যদি তোমার চোখে যদি আমি ভালো হতে চাই, তারপর তোমার চোখে আমি ভালো হতে চাই না, আমাকে প্রত্যেক দিন নিয়ম করে ঠিক টাইমে তোমাদেরকে লিঙ্ক পাঠাতে হবে, তোমরা যখন আসবে তোমাদেরকে সাথে একসেপ্ট করতে হবে, তোমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো করে পড়াতে হবে, তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে বারবার তোমাদের বোঝাতে হবে। আহ, আমার যেগুলো মনে হচ্ছে যে যে জিনিসগুলো তোমাদের জন্য জানা উচিত সেইগুলো আমাকে বোঝাতে হবে তোমাকে। তাছাড়া এখানকার ক্লাস করানোর পরে তোমরা চাকরির জন্য তোমাদেরকে ইন্টারভিউতে বসাবে, তো সেই জন্য তোমাদের ইন্টারভিউ পারপাসে তোমাদেরকে পড়াতে হবে, তোমাদেরকে সেইভাবে তৈরি করতে হবে যাতে তোমরা ইন্টারভিউতে ক্র্যাক করতে পারো। ঠিক আছে, সেইভাবে তৈরি করতে হবে। স্যার হ্যাঁ, আমি বলছি স্যার আমি না একটু লেফট হব। আচ্ছা, আমি না একবার স্ক্রিনশট তুলে সবাই একটু ক্যামেরাটা অন করো তো। আচ্ছা, তো কি বলছিলাম? হ্যাঁ, তো আমি আমি যে যখন আমি আমার কোম্পানিটা বিক্রি করবো তখন আমি দেখবো যে আমার গুডউইল কতটা। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি যদি তোমাদের তোমাদের কাছে যদি আমি ভালো হতে চাই আমাকে এতগুলো কিন্তু মানতে হবে, এত দিন ধরে আমাকে পড়াতে হবে, ঠিক মতো পড়াতে হবে, যাতে তোমরাও খারাপ না ভাবো, আমি যাতে তোমার সাথে মিশতে পারি। আমি যদি চুপচাপ টাইপের হয় তোমার ভালো লাগে ভালো লাগবে না। এতদিন ধরে পড়ানোর পরে তুমি বলছো না মধুমঙ্গল স্যার ভালো, মধুমঙ্গল স্যার ভালো পড়ান, কিন্তু আমি ধরে একদিন সাপোজ আমি আজকেই আমি তোমাদের সাথে বাজে ব্যবহার করলাম, হ্যাঁ, মানে বনশ্রীকে আমি বাজে ব্যবহার করছি, শ্রেয়সীকে আমি ঠিক করে বোঝাচ্ছি না, বা সুমিত আমাকে জিজ্ঞেস করছে আমি বলছি পারবো না করতে, তোমরা ফ্রিতে পড়াশোনা করছো অত বোঝাতে পারবো না, আমি এরকম ভাবে বললাম। পারমিতা আমি জিজ্ঞেস করলাম, আমি ভুলভাল অ্যান্সার দিলাম, পারমিতা বলছে না স্যার এটা তো আপনি ভুল বলছেন, বলছে কি তুমি আমাকে ভুল বলছো, এত বড় সাহস, এরকম টাইপের আমি কোনো কিছু বললাম, মানে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমি কিন্তু তোমাদের কাছে খারাপ হয়ে যাবো। তো আমাদের বড়রা কিন্তু এইটাই বোঝাতেন যে খারাপ হতে বেশি সময় লাগে না, কিন্তু ভালো হতে তোমাদেরকে সময় লাগে। চিন্তা করো আমি যদি এরকম ধরি আমি একটা ক্লাসে করি এরকম, পরের ক্লাসে তোমরা পরের দিন জয়েন করবে কারণ তোমাদের ক্লাস হওয়ার কথা, তো পরের দিন আমি বুঝতে পারছি যে আমি কালকে ভুল করে ফেলেছি। চিন্তা করো তোমাদের কাছে আবার ভালো হতে আমার কত দিন লাগবে, হয়তো পুরো মাসটাই মানে হয়তো পুরো সেশনটাই চলে যাবে ভালো হতে, তারপর আমি হয়তো ভালো হতে পারবো, তোমরা বলবে যে সাগরিকা হয়তো বলবে যে স্যার আমার সাথে এরকম ব্যবহার করেছিল একসময়, মনে থাকবে। তো এই জিনিসটা তো এইটাই হচ্ছে গুডউইল, মানুষের গুডউইল এইটাই। ঠিক আছে, এটাই। তো আমি দেখবো আমার কোম্পানির গুডউইল কতটা, কত লোকে আমার কোম্পানি পছন্দ করছে, আমি সেই হিসাবে আমি দাম হাঁকাবো। আমি কিন্তু শুধুমাত্র আমার কারখানার দাম হাঁকাবো না, ঠিক আছে, আমি আমার কারখানার দাম হাঁকাবো না। এর একটা ভালো উদাহরণ দিচ্ছি, গুডউইলের ভালো উদাহরণ, মানে কতটা একটা গুডউইল কত দামি হতে পারে সেটা তুমি বুঝতে পারবে। তুমি যদি গুগল সার্চ করো না, গুগল জাস্ট ক্রোমে গেলে, ক্রোমে যে লিখলে google.in, প্রথমে কি আছে গুগলের একটা পেজ আসে, পুরো ফাঁকা একটা পেজ আসে যেখানে গুগলে সার্চ করতে পারবে, তাই তো? সবাই গেছো এই পেজে, হ্যাঁ কি না? বুঝতে পারছো আমি কোনটা কথা আমি হ্যাঁ স্যার। আমি তোমায় দেখাচ্ছি, এটা তো আমি দেখাতেই পারবো এখানে এই জিনিসগুলো একটু শিখে খুব ইন্টারেস্টিং, এগুলো আমাদের আমার সময় তো খুব ভালো লাগতো এগুলো শুনতে। আমরা বরং স্যারের মার্কেটিং এর চ্যাপ্টার পড়ানো থেকে এইগুলো আমরা বেশি এনজয় করতাম যখন স্যার আমাদেরকে বলতেন। এই যে এটা দেখতে পাচ্ছ জাস্ট গুগলের পেজটা, কিন্তু দেখতে পাচ্ছ তো এটা, হ্যাঁ স্যার। জাস্ট দেখো এই পেজ, হ্যাঁ জাস্ট এটা, এখানে কিন্তু কিচ্ছু নেই, দেখো জাস্ট গুগল লেখা আছে, নিচে সার্চ বারবে তুমি এখানে সার্চ করবে, এইটা তুমি চাইলে মুখ দিয়ে বলেও সার্চ করতে পারো কোনো কিছু, হ্যাঁ, এই যে সার্চ বাই ভয়েস, তুমি মুখ দিয়ে বলে সার্চ করতে পারো, এখানে গুগল সার্চ আই এম ফিল লাকি, আর এখানে গুগল অফারড ইন কৃষি কোন কোন ভাষাতে আছে, হ্যাঁ, বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, যা যা আছে। আর এখানে আমার এখানে জিমেল মানে গুগলের যা সার্ভিস আছে, এই যে এখানে যদি আমি যাই এখানে দেখো গুগলের যা যা সার্ভিস, এখানে কিন্তু অন্য কারোর সার্ভিস নেই, দেখো এখানে যা যা আছে না, এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু গুগলের নিজস্ব প্রোডাক্ট, কিন্তু অন্য কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট নেই এখানে।
ইউটিউব বলো, প্লে স্টোর বলো, জিমেল, ট্রান্সলেট, ক্যালেন্ডার, গুগল নিউজ, গুগল ফটো, গুগল ডিও, সব গুগলে। ব্যাপারটা কি হচ্ছে, এইটা এমন একটা পেজ যেই যেই পেজে সবচাইতে বেশি, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ এই পেজে ঢোকে। তোমরা নিজেরাই ভাবো, তোমরা বুঝতে পারবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যদি কেউ মানে যারা নেট ঘাটে, সে মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক বা ডেস্কটপ থেকে হোক, যেখান থেকে হোক, তারা কিন্তু সবাই গুগলের এই পেজটাতে ঢোকে। তার মানে একটা কথা ভাবো, যদি এই গুগলের মধ্যে, আচ্ছা আরেকটা পেজ এখানে করি, এখানে করছি ইয়াহু, yahoo.com। ওকে, এটা ইয়াহুর পেজ। ইয়াহুর নাম তো শুনেছো সবাই, তাই তো? ইয়াহুর নাম শুনেছো তো? আচ্ছা, এবারে দেখো, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, এটা কিন্তু সবাই জানবে। গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগল কিন্তু সফটওয়্যার তৈরি করে, বেসিক্যালি ওরা সার্চ ইঞ্জিন। এটা গুগলের সার্চ ইঞ্জিন, এইটা ইয়াহুর সার্চ ইঞ্জিন। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? কত পার্থক্য দেখো, গুগলের পেজটা দেখো আর ইয়াহুর পেজটা দেখো। দেখো ইয়াহুর পেজ দেখো, দেখেছো ইয়াহুর পেজ? দেখেছো পুরো ইয়াহুর পেজটা, কত কিছু রয়েছে ইয়াহুর পেজের মধ্যে, বুঝতে পারছি? এবারে দুটোর মধ্যে পার্থক্য কি বলতো? পার্থক্য হচ্ছে, দেখো ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, বাট ইয়াহুর মধ্যে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। দেখো এখানে সব অ্যাডভার্টাইজ, দেখো নিউজ বাইটস, নিউজ 18, এগুলো কিন্তু কি, এগুলো সব অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এই যে স্পোর্টস বাইট, এই যে ইয়াহু লাইব্রেরি, তো ইয়াহু, এখানে সব অনেক প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আছে এখানে। বিভিন্ন বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট এখানে দিচ্ছে, কিন্তু ইয়াহু দিচ্ছে। বা তুমি যদি ফেসবুক খোলো, ফেসবুকে দেখবে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট থাকে। তো এটাতে কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে, যেহেতু ইয়াহু কিন্তু অত সার্চ করে না যতটা গুগল লোকে সার্চ করে। এই জন্য সমস্ত কোম্পানি না, ম্যাক্সিমাম কোম্পানি, বড় বড় কোম্পানি, বিশাল বড় বড় কোম্পানি, মানে মাইক্রোসফট, অ্যাপেলের মতো কোম্পানিরা, ওরা সবসময় চায় গুগলের এই যে জায়গাগুলো ফাঁকা রয়েছে না, এখানে ওদের অ্যাড দিতে। তুমি নিজে ভাবো, গুগলে প্রত্যেক দিন কয়েক বিলিয়ন লোক গুগল এই পেজটা ওরা সার্চ করে, এই পেজে ওরা কিছু কিছু সার্চ করে। এবং এর পাশে যদি এখানে সাপোজ অ্যাপেলের কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট থাকে, যেমন এখানে এখানে দেখো প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। এই যে এখানে নিউজ 18-এর কোনো একটা আর্টিকেল রয়েছে, ঠিক আছে? দেখো এখানে আর্টিকেল, এলিটের কোনো একটা আর্টিকেল রয়েছে, এখানে প্রচুর আর্টিকেল রয়েছে, হ্যাঁ তাই না? এখানে প্রচুর আর্টিকেল রয়েছে, তুমি দেখতে পারবে প্রচুর আর্টিকেল রয়েছে। এই যে পিওর ওয়াও, এগুলো সব নিউজ ইন্ডিয়া, নিউজ নিউজ স্ট্রিট মিডিয়া, সব এক একটা কোম্পানির আর্টিকেল, ঠিক আছে? এখানে যদি সাপোজ মাইক্রোসফটের বা অ্যাপেলের বা স্যামসাং এর কোনো যদি অ্যাড থাকে, তার মানে ভাবো যে কত লোকে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখবে, তাই না? তুমি বুঝতে পারছো তো, কত লোকে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখবে, তুমি নিজে ভাবো। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, কোম্পানিরা না প্রচুর গুগলকে এই জন্য কোম্পানিরা বলেছে যে তুমি আমি এজ এ কোম্পানি, আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, আমি গুগলকে ব্ল্যাঙ্ক চেক লিখছি, আমাকে প্লিজ তোমার যে গুগলের যে পেজটা, ওখানে আমাকে অ্যাড দিতে দাও, ঠিক আছে? এরকম অনেক কোম্পানি গুগলকে এইভাবে অফার করেছে। ব্ল্যাঙ্ক চেক মানে বুঝতে পারছো তো? আমরা ছোট পুরোনো কালে বলিউডের বিভিন্ন সিনেমায় দেখতাম না, যে হিরোইনের বাবা হিরোকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিতে, যে আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, এরকম ডায়লগ থাকতো না আগেকার দিনে সিনেমাগুলো? হ্যাঁ স্যার। তো সেম বিভিন্ন কোম্পানি গুগলকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিতে পর্যন্ত আগ্রহী, যে আমি তোমাকে জাস্ট সাইন করে দিচ্ছি, তুমি তোমার যতটা ইচ্ছা তুমি বসিয়ে নাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তোমার ওই পেজে আমাকে অ্যাড দিতে দাও। গুগল কিন্তু সেটা করিনি। কারণ কি বলতো? কারণ তুমি যদি, এই যে সাপোজ তুমি গুগল খুলছো আর তুমি ইয়াহু খুলছো, দেখবে সবচাইতে আগে কিন্তু গুগল খুলবে। পুরো পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, যত কোটি কোটি ওয়েবসাইট আছে পুরো পৃথিবীতে, সবচাইতে আগে কিন্তু গুগল ওয়েবসাইট খোলে, সবচাইতে আগে। কেন? কারণ গুগল ওয়েবসাইটে কোনো অ্যাড নেই। যখন কোনো ওয়েবসাইটে অ্যাড থাকে না, তখন ওয়েবসাইট খুলতে, লোডিং হতে সময় নেয় বেশি।
এটা ফ্যাক্ট, লোডিং হতে বেশি সময় নেয়। কিন্তু গুগলে দেখবে কোনো কোনো অ্যাড নেই, তুমি নিজে দেখলে কোনো অ্যাড তো পেলে না গুগলে, জাস্ট গুগলের নিজস্ব লেখাগুলো ছাড়া কোনো অ্যাড নেই, কারোর কোনো কোম্পানি অ্যাড নেই। এতে কি হচ্ছে, গুগল পেজটা অনেক হালকা থাকছে, হালকা পেজগুলো লোড হতে বেশি সময় নেই। সেম তোমার, তুমি পিঠে যদি তোমার কোনো ভারী ব্যাগ থাকে, তুমি তাড়াতাড়ি হাঁটতে পারবে, হাঁটতে পারবে না, কিন্তু তোমার যদি ফ্রি থাকো তুমি তুমি অনেক তাড়াতাড়ি হাঁটতে পারবে। সেম জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল। গুগলে যেহেতু কোনো অ্যাড দেয় না, তো তাড়াতাড়ি খুলতে পারে। তো গুগল কিন্তু তার টাকার জন্য কোনো সময় কাস্টমারদেরকে খারাপ, মানে কাস্টমারদের খারাপ হচ্ছে না। কারণ কি, কারণ আমি যে কাস্টমার, আমি কি করছি, আমি তো অ্যাড দেখার জন্য গুগল খুলছি না, তাই না? আমি কি জন্য খুলছি, আমি কোনো কিছু সার্চ করবো, গুগলে সার্চ করার জন্য আমি গুগলের পেজটা খুলছি। তো আমি কি চাই, একটা অ্যাজ এ কাস্টমার আমি কি চাই গুগলের কাছ থেকে, আমি তাড়াতাড়ি সার্চ করব, আমি যেই সার্চটা করে যেটা আসবে সেটা আমি তাড়াতাড়ি আমার চোখের সামনে চলে আসবে। এখন যদি আমি কিছু অ্যাড দিয়ে দিই, গুগল যদি কোনো কিছু অ্যাড দেয়, তো আমার সার্চ ইঞ্জিন খুলতে দেরি হবে, আমার বেশি ইন্টারনেট খরচ হবে, তাই না? ইন্টারনেট খরচ বেশি হবে। তো এই জন্য গুগল সবসময় বলে যে না, গুগল পেজে আমি কোনো সময় কোনো ইন্টারভিউ, কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেবে না, ওই পেজটা অনলি ওইটা আমি আজকে যে জায়গায় আছি সেটা আমি আমার কাস্টমারদের জন্য আছি, কাস্টমারদেরকে আমি নিরাশ করবো না, আমি ওই পেজে কোনো সময় অ্যাড দেবো না। তুমি কোনো ওয়েবসাইটে অ্যাড দাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার পেজে অ্যাড দেবো না। এতে কি হচ্ছে, এতে গুগল ওয়েবসাইটটা খুব দ্রুত লোডিং হয়। সারা পৃথিবীর মধ্যে যদি কোনো ওয়েবসাইট সবচেয়ে বেশি আগে লোডিং হয়, সেটা গুগল ওয়েবসাইট। এবং দেখবে তোমার ছোটকালেও বা এখনো দেখবে, তোমরা সাধারণত কি করো, ধরো মোবাইলে নেট আছে কি আছে না তোমরা বুঝতে পারছো না, তোমরা কিন্তু আগে গুগল ক্রোম খুলে গুগল খোঁজো। আমি তো করি, যদি মোবাইলে নেট আছে কি নেই বা ল্যাপটপে ঠিকমতো নেট আছে কি নেই বোঝার জন্য আগে গুগল ক্রোম খুলে গুগল টাইপ সার্চ করি। গুগল থেকে যদি গুগল ওয়েবসাইট খুলছে, তাহলে বুঝবো যে নেট আছে। হ্যাঁ, কারণ গুগল ওয়েবসাইট খুলতে খুব কম নেটের খরচ হয়, মানে খুব মিনিমাম নেট খরচ হয়। কারণ কি, কারণ কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, একেবারে পুরো ব্ল্যাঙ্ক পেজ, পুরো ফ্রেশ পেজ। ঠিক আছে, এইটাই হচ্ছে গুডউইল। তো বুঝতে পারছো গুডউইল কতটা ভালো হলে গুগলকে কোম্পানিটা বলছে তুমি ব্ল্যাঙ্ক চেক তোমাকে লিখিয়েছি, তুমি আমাকে অ্যাড দিতে দাও। এটাই হচ্ছে গুডউইল। তো তুমি দেখবে সবসময় তোমার গুডউইল, তোমার ওই জায়গাতে গুডউইল কেমন, গুডউইল যদি ভালো হয়, তুমি আরামসে তোমার 1 লাখ টাকার যে কোম্পানিটা, তুমি 10 লাখ টাকা চাইতে পারো। হ্যাঁ, দেখুন আমার কোম্পানি প্রচুর লোকে কুর্তি কিনছে বা জামা কিনছে, তো আমার কোম্পানির দাম, আমি আমার ব্র্যান্ডের দাম হাঁকাচ্ছি 10 লাখ টাকা। হতে পারে আমার কোম্পানি আমি 1 লাখ টাকা কিনেছিলাম, কিন্তু 4 বছরে আমি যা ব্যবসা করেছি বা আমি যা সুনাম কামিয়েছি লোকদের কাছ থেকে, তার জন্য আমি গুডউইল কামাচ্ছি কত, 10 লাখ টাকা। তোমরা নিজেরা একটা জিনিস ভাবো, একটা ফোন তুমি বার করছো, বা তোমাদেরকে বলা হলো তোমার কাছে 4টে ফোন রয়েছে, একটাতে রয়েছে স্যামসাং এর ব্র্যান্ড দেওয়া, একটাতে রয়েছে অ্যাপেলের ব্র্যান্ড দেওয়া, একটাতে রয়েছে মাইক্রোম্যাক্সের ব্র্যান্ড দেওয়া, একটাতে রয়েছে রিয়েলমি ব্র্যান্ড দেওয়া বা রেডমির ব্র্যান্ড দেওয়া, রেডমির নাম দেওয়া রয়েছে। এবার এবার আমি তোমাকে বলছি যে প্রত্যেকটা ফোনে একই ধরনের ডিসপ্লে, একই ধরনের ক্যামেরা, একই ধরনের সফটওয়্যার, একই ধরনের হার্ডওয়্যার, সব একই ধরনের রয়েছে। তুমি কোনটা নেবে? প্রত্যেকটা ফোন সেম, জাস্ট লোগো গুলো পাল্টানো, জাস্ট কোম্পানির নামগুলো পাল্টানো। তুমি কোনটা চুজ করবে? স্যার অ্যাপেল। কেন চুজ করবে অ্যাপেল? আমি তো বলছি না যে সব সেম, সবই সেম, মানে প্রত্যেকটাতে সেম হার্ডওয়্যার সফটওয়্যার ঢোকানো আছে প্রত্যেকটা স্যার ফোনে। ওটার ওই ব্র্যান্ডটা বেশি মানে সবাই খুব প্রেফার করে, এক্স্যাক্টলি, আর এই সবাই নিতেও পারে না দামের জন্য। একদম একদম এইটাই হচ্ছে গুডউইল। বুঝতে পেরেছো? এটাই গুডউইল। সার্ভিস বলেছিলাম না, সার্ভিসকে তুমি চোখে দেখতে পাও না, তুমি জাস্ট অনুভব করতে পারো। এটাই হচ্ছে কাইন্ড অফ সার্ভিস। গুগল তোমাকে এত সুন্দর সার্ভিস দিয়েছে সারা পৃথিবীতে, যে তুমি গুগল বলতে ফিদা। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের সার্থকতা। এই জন্য গুগল আজকে ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড সারা পৃথিবীতে। গুগলের ফোন কিন্তু বেশি বিক্রি হয় না, সরি, অ্যাপেলের ফোন কিন্তু বেশি বিক্রি হয় না। তুমি যদি ফোন বিক্রি দেখো না, অ্যাপেল থেকে স্যামসাং এর ফোন বেশি বিক্রি হয়, কিন্তু মার্কেট শেয়ার, মানে সরি, প্রফিট কিন্তু সবচেয়ে বেশি অ্যাপেল করে। ঠিক আছে, বিক্রি কিন্তু সবচেয়ে বেশি স্যামসাং এর, তারপরে হুয়াওয়ে, কিন্তু মার্কেট শেয়ার সবচেয়ে বেশি গুগলের। কারণ গুগল একটা ফোনে যে পরিমাণে লাভ করে না, স্যামসাং এর 3-4টা ফোনে সেই পরিমাণে লাভ করে। কারণ গুগল, স্যামসাং, অ্যাপল জানে
যে আমি আমার ফোনকে যদি 30,000 টাকার ফোনকে আমি যদি 1 লাখ টাকা বিক্রি করি, কাস্টমাররা হাসি মুখে নিয়ে নেবে। কাস্টমাররা একবার কোশ্চেন তুলবে না যে 30,000 টাকার ফোনের তো আপনি 1 লাখ টাকা কি করে, 70,000 টাকা কি করে নিচ্ছেন। স্যামসাং কিন্তু এটা করতে পারবে না, বা রেডমি কিন্তু রেডমি কিন্তু হার কি, তুমি নিজে ভাবো, তুমি রেডমির একটা ফোন, তোমাকে যদি বলা হয় যে এটা ফোনের দাম 70,000 টাকা, তুমি 70,000 টাকা দিয়ে কোনো সময় রেডমির ফোন নেবে? কোনো সময় নেবে না। কারণ তোমার রেডমি ওরকম ব্র্যান্ডই নেই ওরকম। রেডমির আমরা সবসময় অভ্যস্ত কি 10,000 15,000 টাকার ফোন, আর 12 18, ইভেন 18,000 টাকার ফোনও যদি রেডমি নিতে হয় না, আমরা দুবার ভাবি 18,000 টাকার ফোন রেডমি নেবো, তাই না? আমরা এরকম ভাবি। সবাই যাদের রেডমি ফোন আছে তারা কিন্তু ভেবেছে এরকম। 10-12 হাজার টাকা, 14-15 হাজার টাকার মধ্যে রেডমি ফোন ঠিক আছে, রিয়েলমি ফোন ঠিক আছে, কিন্তু তার বেশি হলে কিন্তু আমরা দুবার ভাবি রিয়েলমির ফোন 17,000 টাকায় নেবো কি, ভালো হবে কি, অনেক টাকা খরচ করছি। কিন্তু সেই সেম তুমি যদি বলতে, আমি যদি বলতাম যে অ্যাপেলের ফোন 17,000 টাকায় বিক্রি হচ্ছে, চোখ বন্ধ করে নিয়ে যেতে, তুমি ভাবতে না একবার কি অ্যাপেলের ফোন নিচ্ছি 17,000 টাকায় নেবো কি, একবারও ভাবতে না তুমি। এটাই হচ্ছে ব্র্যান্ডের সার্থকতা, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্র্যান্ড, এটাই হচ্ছে গুডউইল। এটাকে চোখে দেখা যায় না, জাস্ট এটা তৈরি করতে হয়। কোম্পানিগুলো বছর পর বছর কাস্টমার সার্ভিস দিয়ে, কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে কাস্টমারের সুনাম অর্জন করেছে, তার কোম্পানি সুনাম অর্জন করে কাস্টমারের কাছে। ওই জন্য আজকে মাইক্রোম্যাক্স কিনে কেউ বলবে না যে দেখ আমি মাইক্রোম্যাক্স কিনেছি, কিন্তু অ্যাপেল কিনে তুমি সবাইকে বলবে যে দেখ আমি অ্যাপেল ফোন কিনেছি, বা দেখ আমি স্যামসাংও সেম, দেখ আমি স্যামসাং এর ফোন কিনেছি আজকে, ঠিক আছে? যাক, কার কোনো প্রশ্ন আছে? খুব অন্য বিষয়ে আলোচনা করেছি, কিন্তু আশা করি ভালো লেগেছে, তাই তো? আশা করি ভালো লেগেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। না, কারো কোনো প্রশ্ন কোনো বিষয়ে?